একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির যাত্রায় অনন্য অবদান রাখতে পারে পর্যটন শিল্প। অনেক উন্নত উন্নয়নশীল দেশের আয়ের প্রধান উৎস পর্যটন। বাংলাদেশেও এই খাতে রয়েছে অপার সম্ভাবনা, কিন্তু অবকাঠামো দুর্বলতা, সঠিক পরিকল্পনা না থাকা, দক্ষ জনবলের অভাবের কারণে আমরা যেন অনেকটাই পিছিয়ে পড়ছি। তবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই খাতে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিছু ব্যক্তি উদ্যোগ। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন এয়ারলাইন্স ইউএস বাংলা অন্যতম। আমরা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই খাতের বিকাশ, ব্র্যান্ডিং ও পরিকল্পনার বিষয় নিয়ে কথা বলেছি ইউএস বাংলার জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে। প্রথমে ডেইলি সানকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে প্রথমবারের মতো আসলে তাদের স্টুডিওতে আসলে ইনভাইট করার জন্য। সামনের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে যেহেতু আয়োজনটা, এবং সেখানে ডেফিনেটলি ট্যুরিজম রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেটি আমরা হয়তো তুলে দেওয়ার চেষ্টা করব। বাস্তবতা হচ্ছে যে আমাদের আসলে সম্ভাবনার জায়গা থেকে সম্ভাবনা খুঁজতে খুঁজতে আসলে আমাদের 54 বছর পার হয়ে গেল। আমরা আসলে কবে বাস্তবতার মুখোমুখি হবো আমরা সেটাও জানি না। আমাদের আসলে সারা ওয়ার্ল্ডে আমরা যেটা দেখি যে শর্ট টার্ম, লং টার্মে বিভিন্ন প্ল্যানগুলো আসলে নিয়েই কাজ শুরু করে, কিন্তু বাংলাদেশের যে ট্যুরিজম কিংবা বাংলাদেশের এভিয়েশন, আমি বলবো যে টোটালি আসলে সরকারের আসলে সার্টেন টাইমের জন্য কোনো শর্ট টার্ম প্ল্যান কিংবা মিড টার্ম প্ল্যান আছে কি না এটি আসলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, বিকজ অফ লাস্ট 28 ইয়ার্স আই এম ইনভলভ উইথ দিস ইন্ডাস্ট্রি। এখন আপনি দেখেন এই যে কক্সবাজার এয়ারপোর্টটা আমরা শুনতেছি যে 2 অক্টোবর থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে লঞ্চিংটা হতে যাচ্ছে। বাস্তবে আসলে প্ল্যানটা কি? একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বেশ কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট হবে এখান থেকে, বিভিন্ন এয়ারলাইন্সগুলো এখান থেকে অপারেট হবে। আসলে কোনো এয়ারলাইন্স সেটা আসলে রেডি কিনা? আপনার এয়ারপোর্ট অপারেশন আমি বলবো শুরু করে দিলেন, কিন্তু এয়ারপোর্ট অপারেশনে যাদের আসলে কেরিয়ার হিসেবে যে এয়ারলাইন্সগুলো অপারেট করবে তাদের সাথে আসলে আমি বলবো যে বাস্তবতার নিরিখে তাদের সাথে আসলে যোগাযোগ হয়েছে, এইটা আসলে আমি বলবো যে আমার জায়গা থেকে আমার ঠিক ওইভাবে আমি দেখছি না, বিকজ অফ আমরা এখন পর্যন্ত কোনো প্ল্যান করতে পারিনি অ্যাজ এ বাংলাদেশি কেরিয়ার, অ্যাজ এ ইন্টারন্যাশনাল কেরিয়ার হিসাবে, যে আমরা 14-15টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন আমরা অপারেট করছি ফ্রম ঢাকা এবং চিটাগাং, ওয়ারাস কক্সবাজার থেকে কোনো রুট আমরা অপারেট করবো সেই প্ল্যানটা আমরা নিতে পারছি না, বিকজ অফ আমাদের মার্কেট যে ফিজিবিলিটি কিংবা আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা কিন্তু আসলে আমি বলবো যে আপ টু দ্য মার্ক এখন পর্যন্ত আছে বলেই আমার কাছে মনে হয় না। আমি লাস্ট 3 days ব্যাক আমি কক্সবাজার থেকে আসছি, সেখানে এয়ারপোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার আমি বলবো যে সেই জায়গাটা আমার একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আরেকটু অর্গানাইজড ওয়েতে আসলে আমার মনে হয় শুরু হওয়াটা ভালো ছিল, বিকজ আমরা বিগত দিনে দেখেছি যে একটা সফট ওপেনিংয়ের নামে আমরা 3rd টার্মিনালকে ওপেন করতে দেখেছি, বাট 2 বছর হয়ে গেল সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপারেশন কিন্তু শুরু করতে পারে নাই। এই ধরনের আসলে পুনরাবৃত্তি আবার হোক, এটা অ্যাজ এ এয়ারলাইন পিপল হিসেবে আমি আসলে সেটা চাই না, বিকজ যখনই আপনি সেকেন্ড টাইম আবার অপারেশনে যাবেন কিংবা কোনো এয়ারলাইন্স ছাড়া একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রান করবে, শুধুমাত্র এয়ারলাইন্স এখানে ইনভলভ না, এখানে অনেকগুলো এজেন্সিজ এখানে ইনভলভ আছে, কাস্টমস, ইমিগ্রেশন থেকে শুরু করে 24 আওয়ার্স অপারেশনের জন্য আসলে এখানে বেশ কিছু ম্যান পাওয়ার ইনভলভমেন্টের আছে। সেই জায়গাটায় আমি ডিপ্লয়েড করলাম বিভিন্ন এজেন্সি থেকে এমপ্লয়ীদের, তাদেরকে কাজে লাগানোর জন্য তো এয়ারলাইন্সকে অপারেট করতে হবে। সেই জায়গাটা কিন্তু আমি বলবো যে এখন পর্যন্ত কোনো এয়ারলাইন্স আসলে পূর্ণাঙ্গ কোনো ডিসিশনে যায় নাই, তাদের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজিতে নাই। সাথে সাথে আপনি দেখেন যে আমরা বিদেশি যেসব ট্যুরিস্টদের অপেক্ষা করি, আমরা সবসময় বলি যে বিদেশি ট্যুরিস্টদের আসার জন্য আমরা ইনভাইট করি, বাস্তবে কি আসলে আমরা বিদেশি ট্যুরিস্টদের আনার জন্য কোনো ফ্যাসিলিটি ডেভেলপ করেছে কিনা? আপনি কক্সবাজার বলেন কিংবা সুন্দরবন বলেন কিংবা আদার্সে, কক্সবাজারকে আমি বেস ধরি, এখানে কিছু হোটেল ছাড়া, আপনার চিত্তাকর্ষক কিছু হোটেল ছাড়া আসলে কি কোনো কিছু আছে যে আফটার ইভিনিং আপনি একটা সময়কে ব্যয় করার জন্য আপনাকে কোনো কিছু আপনি ব্যয় করবেন কিংবা আপনার সময়টা নিয়ে ঘোরাঘুরি করবেন, সিকিউরিটির জায়গা থেকেও যদি আপনি বলেন, সব কিছু মিলেই এখানে আসলে আমি যে পজিটিভ ভাইব আসলে আমি দেখছি না। ওই যে বললাম যে আমাদের তো প্ল্যানিংটা যেটা শর্ট টার্ম মিড টার্মের যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলোকে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি না। আপনি দেখেন গভর্নমেন্ট চেঞ্জ হবে, এটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন ওয়েতে গভর্নমেন্ট আসবে, চেঞ্জ হবে, সেই যে গভর্নমেন্ট চেঞ্জের সাথে সাথে আমার পলিসিও চেঞ্জ হয়ে যায়, গভর্নমেন্ট চেঞ্জের সাথে আমাদের সিদ্ধান্তগুলো চেঞ্জ হয়ে যায়, মাঝপথে সে একটা সিদ্ধান্ত আসলে স্ট্রাক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোতে আসলে আমাদের বেরোতে হবে। আপনি বাংলাদেশের মিশনের আপনি প্রত্যেকটা জায়গায় আপনি যদি একটা বাংলাদেশে একটা আমি বলবো যে হলিডে উইংসে যদি আপনি ওপেন করেন প্রত্যেকটা মিশনে, আমি বলবো যে তারা বাংলাদেশকে ব্র্যান্ড ডেভেলপ করার জন্য
সারা ওয়ার্ল্ডে যে মার্কেটিং করার সুযোগ পাবে, আমরা অ্যাজ এ অপারেটর হিসেবে সাপোর্টিং রোলে আমরা যেতে পারি। আপনি পার্শ্ববর্তী দেশগুলোর কথা বললেন, আপনি দেখেন নেপালে অলমোস্ট আমি বলবো যে তাদের জিডিপির একটা বিশাল অংশ কিন্তু তাদের একটা কন্ট্রিবিউশন আছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। ইন্ডিয়াতে প্রায় 6-7% একটা কন্ট্রিবিউশন আছে, মায়ানমারে 6-7% কন্ট্রিবিউশন আছে, এমনকি শ্রীলঙ্কাতে প্রায় মোর দেন 9% কন্ট্রিবিউশন আছে জিডিপির ট্যুরিজম সেক্টরে, এবং মালদ্বীপে সেটা মোর দেন 30%। তো সেইখানে পার্শ্ববর্তী দেশ হওয়ার পরেও, বাংলাদেশ একটা সার্ক কান্ট্রি একটা দেশ হওয়ার পরেও আমরা কিন্তু সেই জায়গাটায় আমি বলবো যে মোর 3%, অ্যারাউন্ড 3% নিয়ে আমরা কিন্তু কাজ করছি। আমরা সেটাকে আশা দেখি যে আমরা মোর দেন 6-7% হয়তো আমরা জিডিপি কন্ট্রিবিউশন যেতে পারবো, বাট আমাদেরকে তো সেই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করে দিতে হবে। আপনি শুধু একটা ট্যুরিজম সেক্টর শুধুমাত্র ডোমেস্টিক ট্যুরিস্টদের দিয়ে আপনি কিন্তু সেটাকে পর্যাপ্ত আপনি বলবেন যে আপনি দ্য মার্কেট কিংবা আপনার টার্গেট ফুলফিল হয়ে যাবে, সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমি তো বলবো যে প্ল্যানিং পলিসি, আপনি বিদেশি ট্যুরিস্টদেরকে আনছেন, বিদেশি ট্যুরিস্টদেরকে আমি মনে হচ্ছে তাদেরকে ট্যুরিস্ট ডেস্টিনেশন, আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা যখন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যাই তখন আমরা যে ফ্যাসিলিটিসগুলো দেখি, আমরা কি আসলে বাস্তবে বাংলাদেশে সেই ফ্যাসিলিটিসগুলো দেখছি? তা এটি তো বড় শূন্যতা। যারা পলিসি মেকার, যারা ডিসিশন মেকার, তারাও কিন্তু সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানে যে কিন্তু তাদের সেই সৌন্দর্যগুলো উপভোগ করছে। সেই আমি বলবো যে সেই অভিজ্ঞতাগুলো যদি এসে বাংলাদেশে এসে ইম্পোজ করতো, এতদিনে বাংলাদেশ ট্যুরিজম অনেক বেশি ডেভেলপ হয়ে যাওয়ার সুযোগ থাকতো। বাস্তবে হচ্ছে যারা আসলে ডিসিশন মেকার, আমি বলবো তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে আসলে ঘুরতে যাচ্ছেন, সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছেন, কিন্তু নিজের দেশে সেটাকে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে না। এইটাই বাস্তবতা, এবং সেই জন্য আমরা আসলে 54 বছর ধরে বাংলাদেশ আসলে এই সেক্টরটা পিছিয়ে আছে। আপনি দেখেন যে আজকে প্রায় অলমোস্ট 11 বছর ধরে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট অপারেট করছে বিভিন্ন ডেস্টিনেশনগুলোতে। আমরা কিন্তু 2 বছর অপারেশন, 2 বছরের মধ্যে আমরা কিন্তু নেপালের মাধ্যমে আমরা কিন্তু ফ্লাইট অপারেশন শুরু করেছিলাম ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে। আপনি একটু খেয়াল করে দেখেন যে ইউএস বাংলা যে ট্যুরিস্ট ডেস্টিনেশন লাইক মালদ্বীপ কিংবা কলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ফ্লাইট অপারেট করছি, অ্যাজ ওয়েল এজ দুবাই। তা এই জায়গাটার সাথে সাথে আমাদেরকে আরেকটা প্ল্যানও যেটা করতে হয়, ম্যান পাওয়ার, যে বাংলাদেশি প্রবাসীরা যেসব ডেস্টিনেশনগুলোতে অবস্থান করছে সেই সব ডেস্টিনেশনগুলোকে আমাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সেই রুটগুলোতে ফ্লাইট অপারেট করতে হচ্ছে। বাস্তবতা আমি যেটা বলেছি যে আমরা কিন্তু সাপোর্টিং রোলে যেতে পারবো, আমরা কিন্তু মেইন স্টেক হোল্ডার হিসেবে আসলে যাওয়ার সুযোগটা নেই, বিকজ বাংলাদেশের ব্র্যান্ডটাকে ডেভেলপ করতে হবে আসলে বাংলাদেশ সরকারকে, এবং সেই সুযোগটা আছে বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে মানে যেসব মিশনগুলো আছে সেখানে তাদেরকে সেখানে প্রমোট করার একটা সুযোগ আছে। সাথে সাথে আপনি দেখেন যে আমাদের এয়ার সার্ভিস এগ্রিমেন্টে অলমোস্ট 54টা দেশের সাথে বাংলাদেশের এয়ার সার্ভিস এগ্রিমেন্ট আছে। তো সেই জায়গাটা আমরা অপারেট করছি 22-23টা দেশে, বিমান এবং ইউএস বাংলা মিলে। তো আমাদের তো সেই যে প্রায় 30 নাম্বার অফ কান্ট্রি কিন্তু আমরা কিন্তু এয়ার সার্ভিস এগ্রিমেন্ট থাকার পর আমরা সেসব দেশগুলোতে ফ্লাইট অপারেট করছি না। শুধুমাত্র আমি বলবো যে ফ্যাসিলিটি কিংবা আমাদের সেই সক্ষমতা জায়গাটা আসলে নাই বলেই আমরা আসলে সেই রুটগুলোতে অপারেট করছি না। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে গত 2 বছরের মধ্যে আফ্রিকান এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট অপারেট করতেছে, ইথিওপিয়ান এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার। তো তারা বাংলাদেশে অপারেট করছে বিকজ অফ এখানে মার্কেট আছে। বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে মার্কেট শেয়ার মোর দেন 80% হচ্ছে বিদেশি ক্যারিয়ারের কাছে, আর অ্যারাউন্ড 20% হচ্ছে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা। তারপরে 80% মার্কেট শেয়ার বিদেশি এয়ারলাইন্সগুলো নিয়ে যাচ্ছে, যে সেখানে আমরা সেই জায়গাটা যেতে পারছি না। বিকজ আমি বলবো যে ন্যাশনাল ক্যারিয়ার আজকে 54 বছর বয়স হওয়ার পরেও ন্যাশনাল ক্যারিয়ারের যতটুকু আসলে যাওয়া উচিত ছিল, আপনি দেখেন যে যেই সময় বাংলাদেশ বিমান শুরু হয়েছে, কাছাকাছি সময় আপনি দেখেন এমিরেটস শুরু হয়েছে, কাছাকাছি সময় সিঙ্গাপুর এয়ারলাইন্স শুরু করেছে, থাই এয়ারওয়েজ শুরু করেছে, বাট সেই এয়ারলাইন্সগুলো কিন্তু সারা ওয়ার্ল্ডকে লিড করছে। বাট আমার দেশের যে আমার ন্যাশনাল ক্যারিয়ার, যেটাকে আমি বলবো যে অ্যাজ এ ইউএস বাংলা এয়ারলাইন্স অপারেটর হিসেবে আমি তাকে ফলো করব, তো সেই জায়গাটাতে আমার ন্যাশনাল ক্যারিয়ার আমাকে সেই ফলোয়ার হিসেবে রাখতে পারছে না। বিকজ তারা তাদের জায়গা মতো আসলে আমি বলবো যে তাদের যতটুকু টার্গেট ফুলফিল করা উচিত ছিল, বাংলাদেশকে যতটুকু পর্যন্ত নিয়ে যাওয়া উচিত ছিল, সেই জায়গাটা আসলে তারা যেতে পারেনি। আমাদের এই শূন্যতাই বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশের মার্কেট শেয়ারটা নিয়ে যাচ্ছে। আপনি দেখেন যে শুরু থেকে আমরা আসলে যেই রুটগুলোকে অপারেট করছি কিংবা বাংলাদেশ বিমান যে রুটগুলোতে অপারেট করছে, ডেফিনেটলি মনোপলিস্টিক বিজনেসের আসলে কোনো সুযোগ নাই। আমি যখন দুবাইতে ফ্লাইট অপারেট করি, আবুধাবিতে করি, শারজাতে করি, কিংবা জেদ্দা রিয়াদে ফ্লাইট অপারেট করি, সেখানে সৌদি এয়ারলাইন্সের সাথে আমাকে ফাইট করতে হচ্ছে, আমাদের নিজের কেরিয়ার বাংলাদেশ বিমানের সাথে, তারপর হচ্ছে এমিরেটসের সাথে ফাইট করে, ফ্লাই দুবাইয়ের সাথে, ইতিহাদের সাথে।
বিভিন্ন ডেস্টিনেশনে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে আমাকে ইন্টারন্যাশনাল একবার নাম্বার 1 এয়ারলাইন্সগুলোর সাথে আমাকে বিট করতে হচ্ছে। সেখানে কম্পিটিটিভ মার্কেটে আমরা ভালো সার্ভিস দিচ্ছি বলেই এবং কম্পিটিটিভ ফেয়ার দিচ্ছি বলেই আজকে প্রায় অলমোস্ট 11 বছর সাস্টেইন করছে ইউএস বাংলা। আপনি দেখেন যে বিগত দিনে 10 বছর সময়কালীন সময়টা পারই হতে পারে না অনেক এয়ারলাইন্স, লাইক আমি বলবো যে রিজেন্ট এয়ার কিংবা ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি এয়ারলাইন্স, তারা কিন্তু এই 10 বছর সময়কালটা সময় কিন্তু তারা কিন্তু মার্কেট থেকে ইতিহাসের পাতা চলে গেছে। বাট ইউএস বাংলা মিনস জাস্ট রিভার্স। আমরা বিজনেস করার জন্য, দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য ইউএস বাংলা আসছে এবং সেটা সামনের দিকে আমরা অলওয়েজ লুক ফরওয়ার্ড হিসেবে আছি। আমরা আশা করছি 2026-এর শেষ নাগাদ কিংবা 27-এর শুরুতে ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করার, এবং 28-এ নাগাদ আমরা নিউ ইয়র্ক এবং টরন্টোতে ফ্লাইট করার পরিকল্পনা করছি। আমি তো বারবার একটা জিনিস বলছি যে আমাদের যে জিডিপির যে কন্ট্রিবিউশনটা আছে, তো সেই কন্ট্রিবিউশন এখন আছে নিয়ারলি 3%। আমি এই কন্ট্রিবিউশনটা আমার জায়গা থেকে আমি বলবো যে অ্যাজ এ এয়ারলাইন পার্সন হিসাবে নিয়ারলি 6 to 7% কন্ট্রিবিউশন আমি দেখতে চাই যে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি বাংলাদেশে বাজেটের প্রায় একটা বিশাল অংশ আসলে আমি বলবো যে দেওয়ার জন্য আসলে রেডি আছে। কিন্তু সরকারকে আসলে আমি বলবো যে প্রত্যক্ষভাবে যেসব ফ্যাসিলিটিগুলো আছে সেগুলোকে আমাদেরকে দিতে হবে। ধন্যবাদ। আপনাকে জাস্ট বলি যে আমার বর্তমান যে রুটগুলো আছে আমাদের, সেটা হচ্ছে ঢাকা থেকে আমরা ইন্টারন্যাশনাল রুটে চেন্নাই, কলকাতা, মালদ্বীপ, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজো, মিডল ইস্টে আছে মাস্কাট, দোহা, রিয়াদ, দাম্মা, রিয়াদ, জেদ্দা, শারজা, আবুধাবি, এই দুবাই, এবং এই রুটগুলো আমরা অপারেট করছি। আমাদের ইন ফিউচার আমাদের প্ল্যানের মধ্যে আছে যে বাংলাদেশি প্রবাসীরা সারা ওয়ার্ল্ডে যতগুলো গন্তব্যে আছে ধারাবাহিকভাবে আমরা আসলে সেই রুটগুলোকে আমরা অপারেশনের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করছি, এবং সাথে সাথে বাংলাদেশি প্যাসেঞ্জারদের একটা ডিমান্ড আছে যেন ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনে ইউএস বাংলাদেশ ফ্লাইট অপারেট করে। তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা টু লন্ডন এবং ঢাকা টু রোমে ফ্লাইট পরিকল্পনা প্ল্যান করছি, এবং সাথে সাথে 2028-এর শেষ নাগাদ আমাদের প্ল্যান আছে টরন্টো এবং নিউ ইয়র্কে ফ্লাইট অপারেট করার। আর একটা আমি বলবো সুসংবাদে আমি বলবো যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো এয়ারলাইন্স যেটা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে কোনো ফ্লাইট অপারেট করার পরিকল্পনা করে নাই, বাট আমরা অস্ট্রেলিয়া সিডনিতে ফ্লাইট পরিকল্পনা নিয়ে আমরা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাকিটা আসলে আমাদের যারা ব্যবহারকারী আছেন, আমি বলবো যারা আমাদের প্যাসেঞ্জার আছেন, সম্মানিত প্যাসেঞ্জার, তাদের আসলে মানে আমি বলবো যে তাদের সাপোর্ট আসলে আমাদের যেমন লাগবে বিগত দিনে পেয়েছি, সামনের দিনগুলোতে ইনশাল্লাহ পাবো বলে আশা করছি।